আমাদের দেখে ভয় পাস না যেন দিদি। বাড়িতে আরো 5 জন আছে। আমরা একান্নবর্তী পরিবার, সেই আমার শ্বশুরের আমল থেকে চলে আসছে। তুই এলে আরো একজন যোগ হবে। কথাগুলো বলে অভিরূপের ঠাকুমা যখন ফোকলা দাঁতে হাসলেন, তৃণার বুকের ভেতরটা তখন রীতিমতো ঢিপঢিপ করছিল। বিয়ের পাকা দেখার দিন অভিরূপদের বাড়ি থেকে 10 লোক এসেছিল। ড্রয়িং রুমে সোফায় চেয়ারে গাদাগাদি করে বসা মানুষগুলোর হাসি খুশি মুখের আড়ালে তৃণা যেন একটা অদৃশ্য খাঁচা দেখতে পাচ্ছিল। তৃণা ছোট থেকে বড় হয়েছে একদম ছিমছাম ছোট পরিবারে। বাবা, মা আর ও, এই নিয়েই ওদের 3 জনের পৃথিবী। নিজের মতো থাকা, ইচ্ছে হলে দুপুর 12টা পর্যন্ত ঘুমানো, যখন তখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এটাই ওর চেনা জীবন। সিনেমা সিরিয়ালে ও যা দেখেছে, একান্নবর্তী পরিবার মানেই স্বাধীনতায় কোপ। কোনো কাজ করতে গেলে 10 জনের পারমিশন নাও। নিজের কোনো ইচ্ছে অনিচ্ছের দাম নেই। সারা দিন হাড় ভাঙা খাটুনি আর কুটকাচালি। এতগুলো মানুষের মধ্যে ও নিজেকে মানিয়ে নিতে পারবে তো? যাই হোক, দেখতে দেখতে পাকা দেখার পর্ব চুকে গেল। দিনক্ষণ ঠিক হলো, আর তার মাসখানেকের মধ্যেই বেশ ধুমধামে বিয়ে হয়ে গেল তৃণা আর অভিরূপের। বৌভাতের পরের দিন সকাল। তৃণার চোখে তখনও আগের রাতের ক্লান্তির রেশ, কিন্তু নতুন বাড়ির নিয়ম তো জানা নেই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চুলে একটা আলগা খোঁপা বেঁধে ও গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগোলো। উদ্দেশ্য, শ্বশুরবাড়ির সবার জন্য সকালের চাটা অন্তত ও নিজের হাতে বানাবে। রান্নাঘরের দরজায় গিয়ে তৃণা দেখল সেখানে অন্যরকম একটা পরিবেশ। ছোট কাকিমা আর ওর শাশুড়ি মা 2জন মিলে হাসি মুখে গল্প করতে করতে চা আর জলখাবার বানাচ্ছেন। তেলের কড়াইতে লুচি ফুলছে, আর অন্য গ্যাসে ফুটছে সুগন্ধি এলাচ চা। তৃণা দরজার আড়াল থেকে একটু গলা খাঁকারি দিয়ে মৃদুস্বরে বলল, আসবো মা? তৃণার শাশুড়ি মা অলকা দেবী পেছন ফিরে তৃণাকে দেখেই অবাক হলেন। হাতের খুন্তিটা রেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বললেন, সে কি বৌমা, এত সকালে কেন ঘুম থেকে উঠেছ? আমাদের বাড়ির বৌমারা এত সকালে ঘুম থেকে ওঠে না তো মা। তৃণা একটু আমতা আমতা করে বলল, না মানে মা, ভাবলাম সকালের চাটা যদি আমি। ওকে কথা শেষ করতে না দিয়েই ছোট কাকিমা হেসে উঠলেন, আরে রাখো তো তোমার চা। দেখছো না এখনো বাড়ির কেউ ওঠেনি? এই বাড়িতে 8টার আগে কেউ বিছানা ছাড়লেও ঘর ছাড়ে না। যার যার ঘরে সবাই অলসতা ভাঙছে। যাও তুমি গিয়ে একটু চুপচাপ বিশ্রাম নাও, না হলে অভির সাথে একটু গল্প করবে। নতুন বিয়ে হয়েছে, এখন এত কাজ করার কোনো দরকার নেই। জলখাবার তৈরি হয়ে গেলে আমরাই ঘরে ডাক পাঠাবো। শাশুড়ি মা তৃণার মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, হ্যাঁ মা, যাও। কাকিমা যা বলল শোনো, বাধ্য মেয়ের মতো নিজের ঘরে যাও তো দেখি। তৃণা আর কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতোই নিজের ঘরে ফিরে এলো। বিছানায় অভিরূপ তখনও একপাশ হয়ে ঘুমোচ্ছে। জানালা দিয়ে আসা সকালের নরম আলোটার দিকে তাকিয়ে তৃণা মনে মনে ভাবল, যা ভেবেছিলাম ব্যাপারটা তো তেমন নয়। একান্নবর্তী পরিবার নিয়ে মনের ভেতর যে ভয়ের পাহাড়টা বানিয়ে রেখেছিলাম, সেটা যেন এক পলকেই অনেকটা হালকা হয়ে গেল। পরের কয়েকটা দিন যেন ঝড়ের বেগে কেটে গেল। বাড়ির সবাই তৃণাকে এত আপন করে নিল যে ওর মনেই হলো না ও অন্য একটা বাড়ি থেকে এসেছে। ঠাকুমার পানের বাটা এগিয়ে দেওয়া, ননদদের সাথে হাহা হিহি করা, আর কাকিমাদের হাতের নানা রকম পদ খাওয়া, সব মিলিয়ে একটা উৎসবের আমেজ ছিল বাড়িতে। কিন্তু উৎসব তো আর সারা জীবন চলে না। দিন 7 পর বাড়িটা হঠাৎ করেই কেমন যেন শান্ত হয়ে গেল।
তৃণা খেয়াল করলো সকালের জলখাবারের পর আর দুপুরের দিকে বাড়িতে একদম লোক থাকে না বললেই চলে। পুরুষ মানুষেরা তো বটেই, এমনকি ওর বাকি 3 জা আর 2 ননদ সবাই যার যার অফিসের ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। বাড়িতে অবশিষ্ট বলতে শুধু ঠাকুমা, শাশুড়ি আর ওর ছোট কাকিমা। একদিন দুপুরে তৃণা নিজের ঘরে খাটে বসে একটা বই উল্টাচ্ছিল। নিঝুম দুপুরে চারিদিকটা বড্ড ফাঁকা লাগছিল ওর। ঠিক এমন সময় অলকা দেবী আলতো করে দরজায় টোকা দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। উনার হাতে একটা বাটিতে কিছু কাটা ফল। খুব একা একা লাগছে, তাই না মা? অলকা দেবী খাটের পাশে বসতে বসতে বললেন। তৃণা একটু হেসে বলল, না মা, ঠিক তা নয়, আসলে। অলকা দেবী তৃণার হাতে ফলের বাটিটা দিয়ে বললেন, আসলে এই দুপুরের টাইমটা সবাই কাজে থাকে তো, আর তোমার ঠাকুমা, আমি, কাকিমা সবাই বুড়ো মানুষ। এই সময় যে যার ঘরে একটু জিরিয়ে নিই, তাই তুমি বড্ড একা হয়ে পড়ো। তা বৌমা, একটা কথা বলি, তুমি তো পড়াশোনা জানা মেয়ে, তুমিও কোনো চাকরির চেষ্টা করতে পারো না? দেখছই তো আমাদের বাড়িতে কেউ বসে নেই, সব বউ মেয়েরা চাকরি করে। তৃণা একটু থতমত খেয়ে গেল। ও একটু ইতস্তত করে বলল, মা, আমি চাকরি করলে আপনাদের কোনো অসুবিধা হবে না? মানে ঘরের কাজ, রান্নাবান্নায় সাহায্য করা, এইসব? অলকা দেবী এবার খিলখিল করে হেসে উঠলেন। কি যে বলো বৌমা, তোমার বাকি 3টে জা তোমার অনেক আগে এই বাড়িতে এসেছে। আমি বা তোমার কাকিমা কেউ কোনোদিন তাদের রান্নাঘরে ঢুকতে দিইনি। আর তাছাড়া আমি আর তোমার কাকিমা যতদিন বেঁচে আছি, হাত পা সচল আছে, ততদিন রান্না নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর ঘরের বাকি ফাই ফরমাস খাটার জন্য এতগুলো ঝি চাকর আছে এই বাড়িতে, তোমায় এসব কিচ্ছু ভাবতে হবে না। যদি তোমার ইচ্ছে হয় তুমি নিজের ক্যারিয়ার তৈরি করো, আমাদের বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। শাশুড়ি মা কথাগুলো বলে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। তৃণা ফলের বাটিটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইল। ও মনে মনে ভাবল, কত আধুনিক মনস্ক একটা পরিবারে ও বিয়ে হয়ে এসেছে, যেখানে তথাকথিত বড় পরিবারে বাড়ির বউরা চাকরি করার কথা বললেই শাশুড়িদের মুখ হাঁড়ি হয়ে যায়, সংসার ভেসে যাওয়ার ভয় দেখায়। সেখানে ওর শাশুড়ি মা নিজে এসে ওকে স্বাবলম্বী হওয়ার কথা বলছেন। অভিরূপও ওকে আগে বলেছিল, তৃণা, তোমার যা ইচ্ছে তুমি করো, আমার কোনো চাপ নেই। তখন তৃণা ভেবেছিল ওটা হয়তো শুধু অভিরূপের একার মত, কিন্তু আজ বুঝল এই উদারতা আসলে গোটা পরিবারটার রক্তে রয়েছে। তবে তৃণার মনে মনে একটা অন্য ইচ্ছে ছিল। ও পড়াশোনা শেষ করলেও কর্পোরেট চাকরি বা বাঁধা ধরা 9টা-5টার ডিউটিতে ওর মন ছিল না। তৃণা খুব সুন্দর গান গাইতে পারত। ছোটবেলা থেকেই ওর গলা ভারী চমৎকার, কিন্তু বিয়ের পর সেটা চর্চায় একটু ভাটা পড়েছিল। শাশুড়ির এই কথাগুলো ওর ভেতরের সুপ্ত ইচ্ছেটাকে আবার জাগিয়ে তুলল। সেদিন সন্ধ্যায় চা খাওয়ার পর সবাই যখন ড্রয়িং রুমে একসাথে বসেছিল, তৃণা একটু সাহস সঞ্চয় করে ওর শ্বশুরমশাইয়ের দিকে তাকালো। গম্ভীর স্বভাবের মানুষ হলেও তিনি ভীষণ ন্যায়পরায়ণ। তৃণা ধীর পায়ে উনার কাছে গিয়ে বলল, বাবা, একটা কথা বলবো? শ্বশুরমশাই চশমার ওপর দিয়ে তাকিয়ে হাসলেন। বলো মা, কি বলবে? তৃণা বুকে একরাশ বাতাস টেনে নিয়ে বলল, বাবা, মা বলছিলেন চাকরির কথা, কিন্তু আমার তো ওই অফিসে কাজ করার ইচ্ছে নেই। আমি আসলে একটু গান বাজনা নিয়ে থাকতে ভালোবাসি। আমি কি বাড়ির নিচের ওই ফাঁকা ঘরটায় একটা গানের স্কুল খুলতে পারি?
পাড়ার কয়েকটা বাচ্চাকে যদি একটু গান শেখাতাম। কথাটা শেষ করে তৃণা একটু ভয়ে ভয়ে বাকিদের মুখের দিকে তাকালো। ভাবলো হয়তো সবাই ভাববে বাড়ির বউ গান শিখিয়ে টাকা কামাবে, এটা কেমন দেখায়। কিন্তু ড্রয়িং রুমের নীরবতা ভেঙে প্রথম হাততালিটা দিলেন ওর শ্বশুরমশাই স্বয়ং। তিনি খুশিতে উজ্জ্বল হয়ে বললেন, আরে এ তো চমৎকার প্রস্তাব বৌমা। আমাদের এই চ্যাটার্জি বাড়িতে সুরের চর্চা হবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। ওই নিচের ঘরটা এমনিই ফাঁকা পড়ে আছে, কালই ওটা পরিষ্কার করিয়ে দিচ্ছি, তুমি মন দিয়ে গান শেখাও। ল্যাপটপ কম্পিউটারের চেয়ে তো তানপুরা আর হারমোনিয়ামের আওয়াজ অনেক মধুর। বাকি যা আর ননদেরাও এসে তৃণাকে জড়িয়ে ধরল। বড়জা বলল, বাহ রেটিনা, আমাদের বাড়িতে এখন সেলিব্রিটি তৈরি হচ্ছে তাহলে। তৃণা সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে একটা মস্ত বড় সত্যি স্বীকার করতে বাধ্য হলো। একান্নবর্তী পরিবার মানেই অশান্তি, ঝামেলা বা গণ্ডি নয়। আসল হলো মনের আধুনিকতা। মন যদি বড় আর সুন্দর হয়, তবে 20 জনের মাঝেও নিজের আকাশটা ঠিক খুঁজে পাওয়া যায়। শ্বশুরমশাইয়ের কথা মতো পরদিনই বাড়ির নিচের তলার বড় ঘরটা পরিষ্কার করার ধুম পড়ে গেল। অভিরূপ নিজেই অফিস যাওয়ার আগে 2-3 জন লোক ডেকে ঘরটা ঝকঝকে তকতকে করার ব্যবস্থা করে দিয়ে গেল। মেজোজা আর সেজোজা মিলে আলমারি থেকে একটা সুন্দর পুরনো কাশ্মীরি চাদর ফরাস পাতার জন্য বের করে দিল। বিকেলের দিকে তৃণা যখন ধূপধুনো জেলে নিজের তানপুরা আর হারমোনিয়ামটা ঘরের এক কোণে সাজিয়ে বসল, তখন ওর মনে হচ্ছিল ও যেন নিজের একটা নতুন জন্ম দেখছে। একান্নবর্তী পরিবারে এসে ও ভেবেছিল নিজের সত্তাটাই হারিয়ে ফেলবে, অথচ আজ এই বাড়ির মানুষগুলোর ভালোবাসাতেই ও নিজের একটা আলাদা পৃথিবী তৈরি করতে পারছে। দেখতে দেখতে দিন কয়েক পার হলো। পাড়ার 4-5টা ছোট ছোট বাচ্চা নিয়ে শুরু হলো তৃণার গানের স্কুল, সুর লহরী। প্রথম দিন যখন বাচ্চাগুলো এসে তৃণার পায়ে হাত দিয়ে প্রণাম করলো, অলকা দেবী দূর থেকে দরজার আড়ালে দাঁড়িয়ে চোখে আঁচল চাপা দিলেন। উনার নিজের খুব ইচ্ছে ছিল উনার 2 মেয়ের মধ্যে কেউ অন্তত গানটা শিখুক, কিন্তু চাকরি আর পড়াশোনার চাপে তার হয়ে ওঠেনি। আজ বাড়ির ছোট বউকে গান শেখাতে দেখে উনার বুকটা গর্বে ভরে উঠল। একদিন গান শেখানো শেষ করে তৃণা যখন ওপরের তলায় উঠে আসছিল, তখন দেখল ছোট কাকিমা আর শাশুড়ি মা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে কি একটা নিয়ে বেশ গম্ভীর আলোচনা করছেন। তৃণাকে দেখেই অলকা দেবী বলে উঠলেন, এই তো বৌমা এসে গেছে, শোনো মা, একটা দরকারি কথা আছে। তৃণা একটু অবাক হয়ে বলল, কি হয়েছে মা, কোনো সমস্যা? ছোট কাকিমা হেসে বললেন, আরে না না, সমস্যা কেন হবে। বলছিলাম কি, আগামী মাসে তো তোমার মেজ ভাসুরের মেয়ের অন্নপ্রাশন। আত্মীয় স্বজন পাড়াপড়শি মিলিয়ে তো কম করে 150 লোক হবে। আমাদের চ্যাটার্জি বাড়ির অনুষ্ঠান মানে তো বুঝতেই পারছো, হইচই আর এলাহি কাণ্ড। তা বলছিলাম, এবারে অনুষ্ঠানের একটা বড় দায়িত্ব কিন্তু তোমায় নিতে হবে। তৃণা চোখ বড় বড় করে বলল, আমি? মা, আমি তো এই বাড়ির কোনো নিয়ম কানুন এখনো ভালো করে জানি না। এত বড় অনুষ্ঠানের দায়িত্ব আমি কি করে সামলাবো? অলকা দেবী তৃণার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, সবাই তো জন্ম থেকে সব শিখে আসে না মা, আমার উপর ভরসা রাখো। আর তাছাড়া তুমি একা নও, তোমার সাথে তোমার 3 জা আর 2 ননদও থাকবে। তবে হ্যাঁ, বাড়ির সব বউদের একটা স্পেশাল দায়িত্ব থাকে। মেজ বউ রান্নার দিকটা তদারকি করবে, সেজ বউ দেখবে প্যান্ডেল আর ডেকোরেশনের কাজ,
বড় বউ তো সব কেনাকাটার দায়িত্বে। আমরা ভাবলাম তুমি যেহেতু একটু কালচারাল মানুষ, তাই নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন আর সন্ধেবেলার ছোট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বটা তোমার উপরেই দেওয়া হোক। শাশুড়ি আর কাকিমার এমন সহজ ভরসা দেখে তৃণার মনের সব দ্বিধা কেটে গেল। ও হাসি মুখে বলল, ঠিক আছে মা, আপনারা যখন বলছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বিকেলের দিকে যখন অফিসের পর বাড়ির বাকি বউ আর মেয়েরা একে একে ফিরল, তখন চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে যেন একটা মিনি মিটিং বসে গেল। ল্যাপটপ, ডায়েরি আর পেন নিয়ে সবাই সোফায় গোল হয়ে বসল। তৃণা একটু দূর থেকে দেখছিল। বাইরে এরা প্রত্যেকেই এক একজন কর্পোরেট বা হাই প্রোফাইল চাকুরিজীবী, অথচ বাড়িতে ঢোকার সাথে সাথে এরা যেন নিখাত সংসারী। কোনো অহংকার নেই, কোনো রেশারেশি নেই। বড় যা ডায়েরিটা খুলে বলল, তৃণা, এই নাও ইনভিটেশন লিস্ট। এখানে আমাদের আত্মীয় আর বন্ধুদের নাম আছে। তুমি আর মিনি মিলে একটু কার্ডগুলো আলাদা করে নাও তো। কার বাড়ি গিয়ে দিতে হবে আর কাকে কুরিয়ার করতে হবে সেটা একটু দাগিয়ে নাও। তৃণা খাতাটা হাতে নিয়ে কাজ শুরু করতে করতে জিজ্ঞেস করলো, আচ্ছা দিদি, মেজদি কোথায়? ও তো এখানে এলো না। ঠিক তখনই মেজজা পিঠে ব্যাগ ঝুলিয়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। ও সোফায় ধপাস করে বসে পড়ল। আর বলো না বড়দি, আজ অফিসে একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, তাই দেরি হয়ে গেল। মা কোথায় গো? বড্ড খিদে পেয়েছে। রান্নাঘর থেকে ছোট কাকিমা তখন গরম গরম সিঙ্গারা আর চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলেন। এই তো এসে গেছি, নে হাত মুখ ধুয়ে চটপট খেয়ে নে। তোরা সারাদিন বাইরে খাটছিস, তোদের খাওয়া দাওয়ার দায়িত্বটা তো আমাদের। ও একটা সিঙ্গারা মুখে পুড়ে তৃণার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, কি গো তৃণা, গানের স্কুল কেমন চলছে? আমাদের কিন্তু অন্নপ্রাশনের সন্ধেই তোমার গান শোনাতেই হবে, কোনো বাহানা চলবে না। তৃণা হেসে বলল, নিশ্চয়ই শোনাবো দিদি, তবে তার আগে তোমাদের সবাইকে আমার সাথে একটু হাত মেলাতে হবে। আমি ভাবছি বাড়ির বাচ্চা কাচ্চাদের নিয়ে ওই দিন একটা ছোট্ট নাটিকা বা কোরাস গানের ব্যবস্থা করব। সেজোজা জয়ী ল্যাপটপ থেকে মুখ তুলে বলল, আইডিয়াটা দারুণ। মিনি আর টিয়া তো খুব ভালো আবৃত্তি করে। ও দিদি, তুমিও তো ছোটবেলায় নাচতে, তুমি তৃণার সাথে কোরিওগ্রাফিটা করে দাও না। দেখতে দেখতে পুরো ঘরটা হাসিতে, গল্পে আর পরিকল্পনায় মুখরিত হয়ে উঠল। তৃণা লক্ষ্য করল, সিনেমা সিরিয়ালে যে একান্নবর্তী পরিবারের রূপ দেখানো হয়, যেখানে একজন কাজ করলে বাকিরা বসে খোঁচা মারে, এই বাড়িটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে প্রত্যেকে প্রত্যেকের কাজের প্রতি শ্রদ্ধাশীল। বাইরে যে যার নিজের ক্যারিয়ার সামলাচ্ছে, অথচ ঘরের ভেতরে তারা সবাই একই সুতোয় বাঁধা একটা মালা। রাত বাড়লে যখন অভিরূপ ঘরে এলো, তখন তৃণা বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে একটা গানের সুর ভাঁজছিল। অভিরূপ পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখল। কি ব্যাপার ম্যাডাম, আজ বড় খুশি খুশি লাগছে? তৃণা অভিরূপের দিকে ফিরে ও হাতটা জড়িয়ে ধরে বলল, জানো অভি, বিয়ের আগে তোমাদের এই একান্নবর্তী পরিবার নিয়ে আমি কত ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আমার স্বাধীনতা সব কেড়ে নেওয়া হবে, অথচ আজ দেখো এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে কতটা সম্মান দেয়, কতটা স্বাধীনতা দেয়। অভিরূপ হেসে বলল, বলেছিলাম না তোমায়, মানুষগুলো ওপর থেকে একটু সেকেলে মনে হলেও মনের দিক থেকে এরা ভীষণ আধুনিক। আমাদের ঠাকুমা বাবারা কোনো দিন আমাদের ওপর নিজের ইচ্ছে চাপিয়ে দেননি, তাই আজ আমরাও সবাইকে সম্মান দিতে শিখেছি।
অন্নপ্রাশনের আগের দিন রাতটা ছিল চ্যাটার্জি বাড়ির আসল রূপ দেখার মতো। বাইরে থেকে প্যান্ডেলের টুনি লাইটের আলো এসে পড়েছে বাড়ির উঠোনে। সারা বাড়ি মম করছে রান্নার মশলা আর মিষ্টির রসে। বাড়ির মেজ বউ ডেকোরেটর আর ঠাকুরদের সামলাতে সামলাতে গলদঘর্ম। বড়জা তখনও শেষ মুহূর্তের প্যাকিং আর গোছগাছে ব্যস্ত, আর সেজজা তদারকি করছে অতিথিদের থাকার ঘরগুলো ঠিকঠাক গোছানো হলো কিনা। ত্রিনা আর দুই ননদ মিনি আর টিয়া মিলে তখন একতলায় বসার ঘরে বসে কালকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে রিহার্সাল দিচ্ছিল। ছোট ছোট 4-5টা ছেলে মেয়েকে নিয়ে ত্রিনা একটা কোরাস গান আর রবীন্দ্রনাথের সহজ পাঠের কিছু অংশ নিয়ে একটা ছোট্ট শ্রুতি নাটক তৈরি করেছে। রাত তখন প্রায় 12টা। বৈঠকখানা ঘরের দরজায় এসে দাঁড়ালেন শ্বশুরমশাই। উনার চশমাটা নাকের ডগায় নেমে এসেছে, হাতে একটা লম্বা ফর্দ। ত্রিনাকে দেখে উনি মৃদু হেসে বললেন, কি মা, রিহার্সাল শেষ হলো? কালকের অনুষ্ঠানের কিন্তু সব দায়িত্ব তোমার। চ্যাটার্জি বাড়ির মান সম্মান এবার তোমার গানের গলায়। ত্রিনা হারমোনিয়ামের ওপর থেকে হাতটা তুলে মিষ্টি হেসে বলল, আপনি একদম চিন্তা করবেন না বাবা, বাচ্চারা খুব সুন্দর তৈরি হয়েছে, আপনার পছন্দ হবেই। শ্বশুরমশাই চলে যেতেই শাশুড়ি অলকা দেবী এক বাটি গরম দুধ আর মিষ্টি নিয়ে ঘরে ঢুকলেন। নাও দেখি, সবাই এবার একটু মুখে দাও দেখি, কাল সকাল থেকে ধকল যাবে। ত্রিনা, তুমি আর রাত জেগে গলাটা নষ্ট করো না, এবার শুয়ে পড়ো গিয়ে। শাশুড়ির এই মাতৃত্ব মাখা শাসনটা ত্রিনার বুকে গিয়ে যেন অমৃতের মতো লাগলো। পরের দিন সকাল থেকেই চ্যাটার্জি বাড়ি যেন এক এলাহি যজ্ঞের ক্ষেত্র। শাঁখের আওয়াজ, উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মেজ ভাসুরের একরত্তি মেয়ের মুখে প্রথম ভাত দেওয়া হলো। ত্রিনা নতুন কাঞ্জিভরম শাড়ি পরে। বাড়ির বাকি বউদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতিথিদের বরণ করা থেকে শুরু করে তাদের টেবিল ঘুরে ঘুরে তদারকি করা সবটাই করল নিখুঁতভাবে। ও যে এই বাড়ির নতুন বউ, তা ওর সাবলীলতা দেখে কেউ ধরতেই পারবে না। পাড়ার এক কাকিমা অলকা দেবীকে বলেই ফেললেন, হ্যাঁ গা অলকা, তোমার ছোট বৌমাকে তো দেখলে মনেই হয় না ও মোটে কয়েক মাস হলো এসেছে, কেমন সবার সাথে মিশে গেছে দেখো। অলকা দেবী গর্বের হাসি হেসে বললেন, ও তো আমাদের বাড়ির শুধু বউ নয় দিদি, ও আমাদের ঘরের মেয়ে। দূর থেকে কথাগুলো ত্রিনার কানে যেতেই ওর চোখটা আলতো করে ভিজে উঠেছিল। বিকেলের দিকে অতিথিদের ভিড় যখন একটু হালকা হলো, তখন শুরু হলো আসল আকর্ষণ, চ্যাটার্জি বাড়ির পারিবারিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বাড়ির বড় উঠোনে শামিয়ানা খাটিয়ে স্টেজের মতো করা হয়েছিল। সেখানে পাতা হয়েছে ফরাস, একপাশে জলচৌকির ওপর রাখা ত্রিনার হারমোনিয়াম আর তানপুরা। আত্মীয় স্বজন আর পাড়ার লোক মিলিয়ে প্রায় 100 জন মানুষ অধীর আগ্রহে বসে। মিনি আর টিয়া এসে মাইক ধরল, শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমাদের বাড়ির পুচকের অন্নপ্রাশন উপলক্ষে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, আর এর পুরো পরিচালনা করেছে আমাদের বাড়ির নতুন বৌমণি ত্রিনা চ্যাটার্জি। চারদিকে হাততালির রোল উঠল। প্রথম পর্বে ত্রিনার স্কুলের ছোট ছোট বাচ্চারা এসে যখন সুন্দর করে কোরাস গাইল, তখন সবার মুখেই প্রশংসার আলো। এরপর মিনি আর টিয়ার চমৎকার আবৃত্তি আর ছোটদের শ্রুতি নাটক পরিবেশন পুরো অনুষ্ঠানটাকে অন্য মাত্রায় নিয়ে গেল। সবশেষে মাইকে ঘোষণা হলো, এবার আমাদের অনুরোধে গান গাইবেন আমাদের ছোট বৌমণি। ত্রিনা একটু লজ্জিত হয়ে মাথাটা সামান্য নিচু করে হারমোনিয়ামের সামনে গিয়ে বসল। ও আর চোখে দেখল
সামনের সারিতে ঠাকুমা ফোকলা দাঁতে হাসছেন। শ্বশুরমশাই বেশ গম্ভীর কিন্তু তৃপ্ত মুখে বসে আছেন। আর এক কোণ থেকে অভিরূপ ওকে বেস্ট অফ লাক দেখিয়ে ভরসা দিচ্ছে। তৃণা চোখ বন্ধ করে রাগের ওপর আধারিত একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত ধরল। তৃণার মিষ্টি আর পরিচ্ছন্ন কণ্ঠস্বর যখন স্পিকার পেয়ে পুরো বাড়ি আর প্যান্ডেলে ছড়িয়ে পড়ল, চারপাশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ওর গলার নিখুঁত গান শুনে উপস্থিত প্রত্যেকে মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো। গান যখন শেষ হলো, কয়েক সেকেন্ডের জন্য পুরো উঠোনটা নিস্তব্ধ হয়ে রইল। তারপর ফেটে পড়ল করতালি আর প্রশংসায়। শ্বশুরমশাই নিজে উঠে এসে তৃণার মাথায় হাত রাখলেন। ভারী সুন্দর গাইলে মা। আজ মনে হচ্ছে এই চ্যাটার্জি বাড়িটা সত্যি পূর্ণ হলো। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেল। আত্মীয়রা বিদায় নেওয়ার পর বাড়ির সবাই মিলে যখন ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে এসে বসল, তখন সবার চোখে ক্লান্তি থাকলেও মুখে ছিল এক অদ্ভুত তৃপ্তির হাসি। মেজজা তৃণার পাশে এসে বসে ওর কাঁধে মাথা রেখে বলল, উফ তৃণা, আজ তোমার গানটা না শুনলে এই খাটুনির ক্লান্তিটা দূর হতো না গো। সত্যি কি গলা তোমার। সেজজা হেসে বলল, হ্যাঁ রে, আর আমাদের ছোট ননদের পারফরমেন্স দেখেছিস? আমি তো ভাবতেই পারিনি ওরা এত সুন্দর স্ক্রিপ্ট লিখেছে। ঠাকুমা উনার পানের বাটাটা টানতে টানতে বললেন, আমি তো প্রথমেই বলেছিলুম ছোট বউ এলে আমাদের পরিবারে লক্ষ্মী আসবে। দেখলি তো কেমন সুরের লক্ষ্মী এলো। তৃণা হাসি মুখে সবার দিকে তাকালো। ওর মনে পড়ে গেল বিয়ের ঠিক আগের মুহূর্তের কথাগুলো। একান্নবর্তী পরিবার মানেই ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া, কূটনীতি আর দমবন্ধ করা পরিবেশ। কিন্তু এই চ্যাটার্জি পরিবারে এসে ও দেখল সম্পূর্ণ উল্টো এক বাস্তবতা। এখানে কাজের কোনো ভাগাভাগি নিয়ে অশান্তি নেই, কারণ প্রত্যেকেই নিজের দায়িত্ব বোঝে। এখানে চাকরি করা বউদের যেমন সম্মান দেওয়া হয়, তেমনি ঘরের প্রবীণদের অভিজ্ঞতাকেও মাথায় তুলে রাখা হয়। আর সবচেয়ে বড় কথা, কারো ব্যক্তিগত ইচ্ছে বা প্রতিভাকে এখানে চেপে দেওয়া হয় না, বরং তাকে আরো ডানা মেলার সুযোগ করে দেওয়া হয়। রাতের নিঝুম বারান্দায় যখন ও আর অভিরূপ এসে দাঁড়ালো, হালকা হাওয়া দিচ্ছিল। অভিরূপ তৃণার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আজ বাবা তোমার গানের খুব প্রশংসা করছিলেন। বলছিলেন আমাদের বাড়ির বৌমাটি যেমন গুণী তেমনই লক্ষ্মীমন্ত। তৃণা অভিরূপের বুকে মাথা রেখে চাঁদের আলোর দিকে তাকিয়ে বলল, জানো অভি, বিয়ের আগে আমি ভাবতাম স্বাধীনতা মানে একলা থাকা, নিজের মতো একা একটা ঘরে বাঁচা। কিন্তু তোমাদের এই পরিবারে এসে আমি বুঝলাম স্বাধীনতা আসলে একা থাকাই নয়, স্বাধীনতা থাকে মানুষের মনে। একান্নবর্তী পরিবার মানেই ঝামেলা বা অশান্তি নয়। যদি বাড়ির মানুষগুলোর মন আধুনিক আর উদার হয়, তবে 20 জনের মাঝেও নিজের আকাশটা সবচেয়ে বড় আর সুন্দর হয়ে ওঠে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।